আর একটা কথা বলবি না তোরা। আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, আর কিছু বোঝাতে আস না আমায়, কিচ্ছু না। একটা সামান্য ব্যাপারকে মিথ্যে দিয়ে তোরা দিনের পর দিন এত বড় করে দিলি। এখন বুঝতে পারছিস তো মিথ্যেটা কখনো চাপা থাকে না, কোনো না কোনো ভাবে ঠিক সামনে চলে আসে। আর মাকে সব কথা জানিয়ে এলে কি ক্ষতিটা হতো শুনি? তোরা যেটা করলি সেটা শুধু মায়ের নয়, আমার বিশ্বাসও ভাঙলি তোরা। তোরা তো জানিস মা মিথ্যে কথা বলা সহ্য করতে পারে না, পছন্দ করে না। তাহলে কেন কেন সবকিছু জেনে বুঝে মাকে কষ্ট দিস? একবার নয়, বারবার দিনের পর দিন কিছু না কিছু মিথ্যে বলেই চলেছিস। ভাবছিস মাকে খুব ঠকাচ্ছিস। হ্যাঁ, খুব। তোরা নিজেরা ঠকছিস। তোরা কি দামি জিনিস হারাচ্ছিস তোরা নিজেরাও বুঝতে পারছিস না। মায়ের বিশ্বাস, তার ভরসা। আর এই বয়সে মানুষ তার ছেলে মেয়েদের কাছে একটু ভরসা চায়, একটু শান্তি চায়। তুই কি করছিস? আমি মাকে বোকা বানাচ্ছিস। কাকুলি, আর এসব ভালো লাগছে না। তোমার এই কুমিরের কান্না এবার বন্ধ করো। চোখের জলে যদি সব পাপ ধুয়ে যেত তাহলে মানুষ কেঁদেই পার পেয়ে যেত। অনেক হলো কাকুলি, এবার অন্তত নিজেকে একটু বদলাও। ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন। খবরদার, একদম না। তোমার এসব নাটক এতবার হয়েছে না কাকুলি, তোমার উপর কারোর আর কোনো ভরসা নেই। যদি তুমি সত্যি বুঝে থাকো যে তুমি ভুল করছো তাহলে এবার ঠিক করে চলো। আর একটা কথা সামনে, যা যা ঘটেছে সেসব আমি মাকে এখন বলবো না। আর আমি সেটা বলবো না তোদের বাঁচানোর জন্য না, মায়ের কথা ভেবে। আমি জানি এখন হঠাৎ করে মাকে এসব বললে মা হয়তো সহ্য করতে পারবে না। তাই বলে এই না যে চিরকাল মায়ের কাছে সত্যিটা চাপা থাকবে। তোমাদের দুজনকে পরে মাকে সব কথা জানাতে হবে। ও বড় বৌদি, চুপ করে আছো কেন? বলো কি গো? এই দেখো, তুমি যদি থানায় কমপ্লেন করতে নাই গিয়ে থাকো তো বলো না কি করতে গেছিলে? হ্যাঁ, আরে বুঝলি না, থানার চাটা তো খুব ভালো। বড় বৌদি থানায় চা খেতে গেছিল। মা তুমি তো বলো মানুষ তখনই মাথা নিচু করে থাকে যখন সে অন্যায় করে। বড় বৌদি কেন চুপ করে আছে তুমি বুঝতে পারছো না? মা, এবারই কারুর তোমার উপর ভরসা থাকুক বা না থাকুক, এরা কেউ তোমাকে বুঝুক বা না বুঝুক, আমার তোমার উপর ভরসা আছে মা। তুমি বলে দাও, এরা যা কিছু জানতে চায় সব তুমি বলে দাও, সব। কারণ আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। বাবা, আমি কারুর নামে নালিশ করতে চাইনি। আপনি বিশ্বাস করুন, মায়ের নামে মিথ্যে নালিশটা কে করেছিল আমি সেটা জানতে গেছিলাম। বড় বৌদি, তুমি কি ভাবলে তোমার এই মিথ্যে কথাটা আমরা বিশ্বাস করে নেব? থামবি তোরা? ওকে বলতে দিবি? বলো মা। মা, আপনার নামে যে লিখিত নালিশটা জমা পড়েছিল সেই চিঠিটা পুলিশের কাছে ছিল। সেটা দেখতেই আমি সেখানে গেছিলাম, আর সেটার কপি এক্ষুনি আমাকে ওসি দিয়ে গেলেন। হাতের লেখা দেখে আমি বোঝার চেষ্টা করছিলাম যে মেয়েটা কে। বাপ রে বাপ, এই বড় বৌদি তুমি তো পুরো ফেলুদা হয়ে গেছো। বড় বৌদি, আমরা সবাই এখানে জানতে চাই যে এই হাতের লেখাটা কার। তাহলেই তো প্রমাণ হয়ে যাবে আদৌ তুমি সত্যি বলছো কিনা।
কি হলো, চুপ করে আছো কেন? বলো, কে মায়ের নামে কমপ্লেন করেছিল? এই দেখো, তুমি তো বললে তুমি মায়ের নামে রিপোর্ট করোনি, তুমি তো তাকে খুঁজে বার করেছো, তো নামটা বলো। বড় বৌমা, যদি তুমি জেনেই থাকো ওই নালিশটা কে করেছে, তার নামটা বলছো না কেন? কি হলো? কাকে আড়াল করছো? কাকে নু করছো তুমি? বলো, নামটা বলো। তুমি কিন্তু বাধ্য করছো যে তুমি আমার নামে নালিশ করেছো সে কথাটা ভাবতে। বলো, তুমি নামটা বলো, আমার নামে কে নালিশ করেছে বলো। আমাকে জেলে পাঠিয়ে কি মজা দেখছিল বলো? মুখ খুলে সত্যিটা বলো। বলো না কে সে, কি হলো, নামটা বলো। বলো কে, নামটা কি, কি হলো বলো বড় বাবা, বলো। মা, কাকলি। কাকুলি করেছে এসব। সে শুধু একা নয়, তার সঙ্গে তার মাও ছিল। তারা মা মেয়েতে প্ল্যান করে এসব করেছে। কিন্তু মেজ বৌদি কেন করবে এসব? হ্যাঁ, আর সেদিনকে তো মেজ বৌদি পুলিশের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে মাকে ছাড়ালো। সোমা, দেবল, তোমরা তো শিক্ষিত, তোমরা নিশ্চয় এইটুকু জানো যে ডোমেস্টিক ভায়োলেন্সের মতন এরকম একটা কেসে কারোর হাতে পায়ে ধরাতে কিচ্ছু হয় না। কেসটা কোর্টে যায়, সত্যি মিথ্যের যাচাই হয়, কারোর কথায় কিচ্ছু হয় না। পুলিশ সেদিন কাকুলির কথায় মাকে ছেড়ে দেয়নি। আসলে মায়ের নামে যে কমপ্লেনটা লজ করা হয়েছিল সেটা মিথ্যে বলে প্রমাণ হয়েছিল। তাই সেদিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে থানায় ফোন করে মাকে ছেড়ে দিতে বলেছিলেন। তুমি এসব জানলে কি করে? তুমি তো সেদিন বাড়িতেও ছিলে না আর থানাতেও যাওনি। তাহলে? ঠিক, আমি বাড়িতে বা থানায় ছিলাম না, কিন্তু এটা নিশ্চয়ই তোমার মনে আছে যে মাকে নিয়ে যাওয়ার ঠিক পরেই আমিও বেরিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে কোর্টে গেছিলাম আমার বন্ধু সোহিনীর বরের সঙ্গে দেখা করতে। ওর বর উকিল। মায়ের জামিনের জন্য আমি সোহিনীর বরের সঙ্গে কথা বলি। কথা বলে বুঝলাম যে কোনোভাবেই মায়ের কোর্টে ওঠা আটকানো যাবে না। আমি পাগলের মতন ভাবছি কি করব। হঠাৎ ওয়ারেন্টের কপিটা আমার চোখে পড়ে। হসপিটালের নামটা, মানে যেখানে কাকুলি ভর্তি আছে, লেখা হয়েছে, সেটা সম্পর্কে খোঁজ নেওয়ার কথা মনে হলো। খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম ওই নামের কোনো হসপিটালের অস্তিত্বই নেই। তখন জোর করে ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে আমি তাকে সব কথা জানাই। তিনি ফোন করেন থানায় সেই মুহূর্তে মাকে ছেড়ে দেওয়ার জন্য। মিসেস ভবানী ঘোষকে ছেড়ে দিন। মা, ওই ওয়ারেন্টে যে হসপিটালের নাম লেখা ছিল, আসলে যেটার কোনো অস্তিত্বই নেই, সেই হসপিটালের নাম কি জানেন? সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল। ওই হাসপাতালে তো? হ্যাঁ বাবা, ঠিকই ধরেছে। কাকুলি যাওয়ার আগে তার দিদিমা যেই হসপিটালে ভর্তি আছে বলে গেছে, সেই হসপিটালের নামও সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল। তোমার দিদিমা খুব পুণ্য করে ছিলেন বলতেই হবে, নইলে তোমার মায়ের মতো বোন জিয়া তোমার মতো নাতনি পেয়েছেন। দেখো ঘোষ মশাই, আমি ভাবছি একবার আমি আর তুমি গিয়ে দেখে আসি। কিন্তু কোথায় যাবেন? কেন? হাসপাতালে।